ভারত শুধু একটি তাদের দলদাস বাংলাদেশে দেখতে চেয়েছে। সেই দলদাস হচ্ছে আওয়ামী লীগ। ভারত সারা পৃথিবীর বিপক্ষে যে আওয়ামী লীগের তথাকথিত নাটকের ইলেকশনটিকে সমর্থন করেছে, স্পষ্ট ভাবেই করেছে। যেই কারণে জনাব তারেক জিয়া, আমি নিজে সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম, 26শে মার্চের প্রোগ্রামে, উনি বলেছেন আজকে ভারত ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি এমন মন্তব্য করেছেন একজন নেতা আবু বকর সিদ্দিক। তিনি টক শোতে কথাটা বলেছেন। তিনি বলেছেন এই দেশের কোনো কাজকর্মে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বরং অদৃশ্য শক্তি হস্তক্ষেপ করে থাকে। বিতর্কের পাশাপাশি এই দেশের জনগণের প্রতি এই সরকারের নাকি কোনো দায়বদ্ধতা নেই, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দুইটা বক্তব্য শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। ভারত শুধু একটি তাদের দলদাস বাংলাদেশে দেখতে চেয়েছে। সেই দলদাস হচ্ছে আওয়ামী লীগ। ভারত সারা পৃথিবীর বিপক্ষে যে আওয়ামী লীগের তথাকথিত নাটকের ইলেকশনটিকে সমর্থন করেছে, স্পষ্ট ভাবেই করেছে। যেই কারণে জনাব তারেক জিয়া, আমি নিজে সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম, 26শে মার্চের প্রোগ্রামে, উনি বলেছেন আজকে ভারত স্বাধীনতা দিবসে আমাদেরকে উপহাস দিয়েছে লাশ। আমেরিকা সহ পাশ্চাত্য শক্তি বিরোধিতার পরেও ভারতের সরাসরি সহযোগিতায় এই নির্বাচনটি, তথাকথিত নির্বাচনটি মঞ্চায়ন হয়েছে এবং এই সরকার ক্ষমতায় আছে এবং টিকে থাকার চেষ্টা করছে। দেখুন, মির্জা ফখরুল ইসলাম এতদিন নির্বাচনের পরে এসে প্রকাশ্যে জনসভায় একটি কথা বলেছেন, অদৃশ্য একটি শক্তি দেশ চালাচ্ছে। আমি মনে করি ওনার আরো স্পষ্ট করে কথা বলার সময় এসেছে এবং বলা উচিত। কোদালকে কোদাল বলতেই হবে, এই ব্যাপারে রাগ ঢাক করা উচিত নয়। দেখুন, উনি যা বোঝাতে চেয়েছেন, আমি একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে ওনাকে যতটুকু বুঝি, উনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশে যারা ক্ষমতা আছে তারা জনগণের প্রতিনিধিত্বশীল মানে শক্তি নয়, অর্থাৎ জনগণ তাদেরকে ক্ষমতায় বসায়নি, জনগণের শক্তিতে তারা ক্ষমতায় যায়নি। ভিন্ন একটি দেশ, ভিন্ন একটি প্রশাসন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, টিকিয়ে থাকার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করেছে। অন্যদের শক্তিতে যারা ক্ষমতাসীন, এই এই ব্যাপারটি উনি তুলে ধরেছেন যে জনগণের শক্তিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন নয়, অন্য একটি দেশের শক্তিতে এই সরকারটি ক্ষমতাসীন। যেই কারণে ওবায়দুল কাদের সাহেব ওভার রিয়েক্ট করেছেন। উনি উল্টা বলেছেন যে বিএনপি দ্বিচারিতা করে, ইন্ডিয়ার কাছ থেকে, ইন্ডিয়ার দালালি বিএনপি করে, তারা করে না, ইন্ডিয়ার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা তারা নিয়েছে। উনি এই কথাগুলো বলতে চেয়েছেন। আপনার কাছে আমি সরাসরি, মানে আপনি তো বললেন তিনি এদিক সেদিক না করে সরাসরি না বলা উচিত মির্জা ফখরুলকে, কিন্তু আপনার কাছ থেকে আমি এখনো জানতে পারিনি যে কাদেরকে ইঙ্গিত করেছে। আপনি সরাসরি কাদেরকে ইঙ্গিত করেছে বলে বা কোন অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে বলে তিনি বলতে চেয়েছেন বা বলেছেন, এটি আপনার কাছে জানতে চাই। তিনি কিন্তু আরো কয়েকটি স্পষ্ট মন্তব্য করেছেন যা খুবই আমি বলবো যে স্পর্শকাতর। তিনি বলেছেন যে আমরা আজকে নিজের দেশে পরবাসী হয়ে গেছি। এটা কিন্তু বড় ধরনের মন্তব্য। এবং তিনি বলেছেন যে আজকে সারা দেশকে কুক্ষিগত করে রাখা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া কারো চাকরি হয় না। সে তো বলেছে আপনার দেশের রাজনৈতিক বিষয় নিয়ে, কিন্তু তিনি আরো অনেক, মানে অন্য অদৃশ্য শক্তির ব্যাপারে আরো অনেক কথাই বলেছেন, বলতে চেয়েছেন। সেই অদৃশ্য শক্তিটাকে আমি স্পষ্টভাবে জানতে চাই যে কাদেরকে বলেছে এবং তাদের ভূমিকাটা কি আসলে আমাদের দেশে কার্যত। দেখুন, উনি কথাটি রাজনীতিবিদ এত স্পষ্ট করে বলা ঠিক হয় না। উনি যেহেতু রাজনীতি করেন, জনগণকে রাজনীতি করেন, আমি মনে করি ওনার স্পষ্টভাবে কথা বলা উচিত ছিল কোন অদৃশ্য শক্তির বদৌলতে শক্তিমান হয়ে সারা পৃথিবীর গণতান্ত্রিক শক্তির বিরোধিতার মুখেও আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, কিভাবে এসেছে, কাদের মদদে, কাদের শক্তিতে। এই কথাটি মির্জা ফখরুল স্পষ্ট করে বলা উচিত ছিল। বাট আমরা যারা রাজনীতি বুঝি, পর্যবেক্ষণ করি, আপনি টকশোতেও বলেছি, আমেরিকা সহ পাশ্চাত্য শক্তির বিরোধিতার পরেও ভারতের সরাসরি সহযোগিতায় এই নির্বাচনটি, তথাকথিত নির্বাচনটি মঞ্চায়ন হয়েছে এবং এই সরকার ক্ষমতায় আছে এবং টিকে থাকার চেষ্টা করছে। এবং যেই কারণে ওবায়দুল কাদের সাহেব খেপে গিয়েছেন, উনি বলছেন বিএনপি দ্বিচারিতা করে। তাহলে প্রসঙ্গটি হচ্ছে ভারত। মির্জা ফখরুল বুঝাতে চেয়েছেন, আমি যতটুকু বুঝি, যে ভারতের শক্তিতে শক্তিমান হয়ে
আওয়ামী লীগ ক্ষমতা টিকে আছে এবং ভারতের প্রেসক্রিপশনে কিভাবে দেশ চলবে, কাকে চাকরিতে নিয়োগ করা হবে, কাকে এয়ারপোর্টে আটক রাখা হবে, তারপরে হচ্ছে যে কাকে শাস্তি দেওয়া হবে, কাকে রাজনীতি থেকে বিদায় করা হবে, এই সিদ্ধান্তটি আসলে বাংলাদেশে হচ্ছে না। এই সিদ্ধান্তগুলো পার্শ্ববর্তী একটি দেশ থেকে হচ্ছে, যারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে নিজের স্বার্থে। সারা পৃথিবী যেখানে বিরোধিতা করেছে যে একতরফা ইলেকশন হওয়া উচিত না, এটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক ইলেকশন হতে হবে। একমাত্র ভারত প্রকাশ্যভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং এই কারণে এখন আবার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন। বাংলাদেশের রাজনীতি আরেকটু মানে মানে কেন আসছেন সেখানেও আপনার কোনো ধরনের বিশ্লেষণ আছে কিনা, কেন ডোনাল্ড লু আসছেন? আমি ডোনাল্ড লুকে যতটুকু বুঝি, এই অঞ্চলের ডোনাল্ড লুর বিচরণটি কে মানে ভারত অথবা আওয়ামী লীগ অথবা যারা ক্ষমতাসীন শক্তি স্বাভাবিকভাবে দেখেন না। যখনই এখানে রাজনৈতিক কোনো অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে মানে আমেরিকার ডিপ্লোম্যাটিক দিক থেকে যিনি ইফেক্টিভ ভূমিকা অতীতেও পালন করেছেন, বর্তমানে পালন করতে পারেন বলে অনেকে মনে করেন, তারা খুব সংবেদনশীল হয়ে যায়। তারা মনে করে ডোনাল্ড লুর অতীত ইতিহাস হচ্ছে যে মানে গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রহীনতার বিপক্ষে কার্যকর পদক্ষেপ ডোনাল্ড লু নিতে পারেন। এই নির্বাচনটি ডোনাল্ড লু যেই প্রেসক্রিপশন করেছিলেন, যেভাবে করতে চেয়েছিলেন, এটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক ইলেকশন, সেটি কিন্তু আওয়ামী লীগ ডোনাল্ড লুর অ্যাডভাইস মেনে নেয়নি। এই মুহূর্তে যদি ডোনাল্ড লু বাংলাদেশে আসে, বিএনপি জামাত সহ অপোজিশন রাজনৈতিক দলগুলো রাজপথে চলে এসেছে। বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা মারাত্মক হুমকির সম্মুখীন। বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে, ব্যাংকিং সেক্টর কি হচ্ছে, সরকার লুকাচ্ছে। এই মুহূর্তে ডোনাল্ড লুর বাংলাদেশে সফর একটি বিশেষ তাৎপর্য বহন করে। সুতরাং আমি মনে করি ডোনাল্ড লুর সফর, বিএনপি বিরোধী দলের রাজপথে চলে আসা এবং আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তির মানে অসহিষ্ণু বক্তব্য এবং ভারতের বাংলাদেশের রাজনীতিতে স্পেশালি তিস্তা প্রকল্পে ইন্ডিয়ার ভূমিকার বিপক্ষে শক্তিশালী প্রত্যক্ষ হস্তক্ষেপ, এই ব্যাপারগুলো নতুন করে রাজনীতি চাঞ্চল্য সৃষ্টি করেছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনি কি মনে করেন যে বিএনপিরও অবস্থান স্পষ্ট হয়ে যাচ্ছে, যে বিএনপি অনেকটা ভারত বিরুদ্ধ অবস্থানে চলে গেছে? বিএনপির নেতা, শীর্ষ নেতারা কিন্তু ইদানিংকালে ভারতের বিষয়ে বেশ স্পষ্ট করে কথা বলার চেষ্টা করে। যেমন গয়েশচন্দ্র রায় বলেছেন যে আওয়ামী লীগ ভারতের জন্য রাজনীতি করে, আর অন্যান্য নেতারাও বলেছে। আসলে কি বিএনপির কি ভারতের শত্রু হয়েই শত্রুর জায়গা থেকে অবতীর্ণ হচ্ছে, যেটা বলতে চেয়েছেন জনাব ওবায়দুল কাদের, যে বিএনপি আসলেই ভারতকে শত্রু মনে করে, কিন্তু অন্যদিক দিয়ে বিএনপি আবার ভারতের দালালিও করে? ভারতের দালালি করার কোন ধরনের আপনি চিহ্ন দেখেন কিনা বিএনপি? দেখুন, বিএনপি দল হিসাবে কোন দেশের বিরোধিতা করার জন্য তারা রাজনীতি করে না। বিএনপি সকল দলের সাথে, সকল দেশ এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে সম্পর্ক রেখেই কিন্তু রাজনীতি তারা করতে চেয়েছে। ভারতের সাথে তারা ভালো সম্পর্ক রেখেই রাজনীতি করতে চেয়েছে, এটি স্পষ্ট। কিন্তু ভারত যেই কাজটি করতে চেয়েছে, তারা শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতা দেখতে চায়। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র আছে কি নেই, এই ব্যাপারটিতে ভারতের কোনো মাথা ব্যথা নেই। ভারত শুধু একটি তাদের দলদাস বাংলাদেশে দেখতে চেয়েছে, সেই দলদাস হচ্ছে আওয়ামী লীগ। ভারত সারা পৃথিবীর বিপক্ষে যে আওয়ামী লীগের তথাকথিত নাটকের ইলেকশনটিকে সমর্থন করেছে, স্পষ্টভাবেই করেছে। যেই কারণে জনাব তারেক জিয়া, আমি নিজে সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম, 26শে মার্চের প্রোগ্রামে, উনি বলেছেন আজকে ভারত স্বাধীনতা দিবসে আমাদেরকে উপহাস দিয়েছে লাশ। তো স্বাভাবিকভাবে বিএনপির প্রধান ব্যক্তি যখন এই কথাটি স্পষ্ট করে বলেছেন, বিএনপির এখন দলীয় স্ট্যান্ড তো এটি হবে যে ভারত যেখানে আওয়ামী লীগের পক্ষে নগ্নভাবে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণের পক্ষে নগ্নভাবে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণের কাছ থেকে মানে তাদের মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের সকল সেক্টরকে তারা নিয়ন্ত্রণ করছে, যেটি মির্জা ফখরুল বললেন যে অদৃশ্য শক্তির দেশ চালাচ্ছে। সুতরাং বিএনপির তো কোনো উপায় নেই এখন ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলা ছাড়া। এর জন্য বিএনপি দায়ী নয়, এর জন্য ভারত দায়ী।
ভারত ভারতের শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে, জনাব ওবায়দুল কাদের বলেছেন। আওয়ামী লীগ সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের স্বার্থ রক্ষার কাজ করে যাচ্ছে বা করেছেন। দেখুন, আওয়ামী লীগ কি স্বার্থ রক্ষা করেছে ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক রক্ষার জন্য? ভারত শুধু তার মানে আওয়ামী লীগ শুধু তার ক্ষমতাকে নিশ্চিত করার জন্য ইন্ডিয়া যা চেয়েছে সকল কিছু দিয়ে দিয়েছে। তারা বড় বড় সকল প্রকল্প দিয়েছে, চট্টগ্রাম পোর্ট দিয়েছে। ভারতের কাছ থেকে তারা তিস্তার ন্যায্য হিসাব দাবি আদায় করতে পেরেছে। বরং উল্টু, যেখানে তিস্তা ব্যারেজ প্রকল্পের জন্য চায়না ইনভেস্ট করতে চেয়েছে, সেই প্রকল্পটিকে এখন ভারত বাধাগ্রস্ত করছে। ভারতের কারণে তিস্তা প্রকল্প এগিয়ে যাচ্ছে না। ভারতের সাথে আমাদের সীমান্ত মানে সমস্যা রয়েছে। ভারতের সাথে আমাদের মানে তিস্তার ন্যায্য পানির হিসাব আমরা সমুদ্র জয় করেছি ভারতের সাথে, আমরা সমুদ্র জয় করেছি, সমুদ্রের একটা বিশাল অংশ আমরা ভারত থেকে দেখা যাচ্ছে যে আমরা সেটি মামলা করে এনেছি, ভারত দেয়নি। এর জন্য ইন্টারন্যাশনাল সি আরবিট্রেশনে মামলা আদায় করে এই সরকারের এটা অর্জন হিসেবে দেখেন কিনা? সরকার তো ভারত দেয়নি। আপনি তো ভারতের কাছ থেকে তারা লেনদেন করে, ভারতের কাছ থেকে বোঝাপড়া করে, নেগোসিয়েশন করে যদি এটি আনতো, তাহলে মানে ওবায়দুল কাদেরের বক্তব্যটি সত্য হতো। কিন্তু এর জন্য তো জনগণের ট্যাক্সের টাকা খরচ করে মামলা করতে হয়েছে। এটি তো কোর্ট রায় দিয়েছে। এটি তো ভারতের সাথে নেগোসিয়েশন করে যে আপনার বন্ধু রাষ্ট্র, আমি মানে আপনাকে আমি সুযোগ সুবিধা দিয়েছি, আপনি এখন আমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়ে দেন। দীর্ঘদিনের সমস্যা সেটা সমাধান করেছে এবং আমরা বড় একটি অনেক বড় ধরনের একটা ল্যান্ড আমরা পেয়েছি। ছিটমহলের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেটাও সমাধান হয়েছে। এই কয়েকটি বিষয় তো আছেই অর্জনের ক্ষেত্রে, সেটিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা সেটাই বলছিলাম। যে কথাটা আমি বলছিলাম যে ভারতকে বাংলাদেশ যা দিয়েছে সে তুলনায় আমরা কিছুই পাইনি। তাদের শুধু মানে বুলি সর্বস্ব কিছু কথাবার্তা আছে। মানে তারা যেই প্রসঙ্গটি আপনি আনলেন, মানে সাগরের সীমান্ত, সাগরের যে মামলাটি ব্যাপারটি, সেটি কিন্তু মামলা করে তারা এনেছে জনগণের টাকা খরচ করে। দীর্ঘদিন মামলার পরে কিন্তু আমরা মামলার রায়টি পেয়েছি। সুতরাং এটি আওয়ামী লীগের কোনো সফলতা নয়, এটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট মানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, দ্বিপাক্ষিক আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটি সমাধান হয়নি, বরং এটিকে আদায় করতে হয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে, আন্তর্জাতিক আদালত। ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই সরকার কোনো জবাবদিহিতে নাই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই। সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না, এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকেও বলেছি আপনার, যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত। এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ব্যর্থ রাষ্ট্র হওয়ার তার কোনো দরকার নেই। আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমরা যে সিস্টেমগুলো আমরা অর্জন করেছিলাম, আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল, সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যেটা আপনারা যদি ভালো করে অ্যানালিসিস করে দেখেন, ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই। বিএনপি তার শাসন আমলগুলোতে এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করেছিল। আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম, তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে শক্তিশালী করা যায়, ওই লক্ষ্যেই তারা কাজ করছে। কারো কোনো স্টেক নেই তো এখানে। যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় 300টার মতো 250টার মতো বাড়ি পাওয়া যায়, যারা দেখা যায় যে প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি
সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে, এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার ফলে দেশ বলে ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন ওনারা, যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তারা নাই, বিকজ দেয়ার ইজ নোবডি এলস আদার দেন দেম। তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন, যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। টোটাল একটা নিহিলিজম, আপনার নৈরাজ্য সৃষ্টি হয়। এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য। আপনি, আমার কথা দরকার নেই, আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন, যে কোনো অফিসে যাবে, ঘুষ ছাড়া কোনো কথা নেই। চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয়, এবং তাদের দলীয় লোকজন হতে হবে। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না হয়, বিচার পাচ্ছে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, ফেইল্ড স্টেট হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দর্শক, আলোচনাগুলো শুনেছেন, মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই, এই জন্য সরকারের জনগণের পরোয়া করে না। আসলে যখন একটা সরকার বা একটা ব্যক্তি মানুষের কাছে যাবে, বা সরকারি ধরেন যদি মানুষের ভোটে নির্বাচিত হয় বা তার ক্ষমতা মানুষের ভোটের মাধ্যমে নিশ্চয়তা বা ভোটের মাধ্যমে নির্ধারণ হয়, তখন কিন্তু ওই ভোটগুলোর প্রতি তার একটা গুরুত্ব বা তার জবাব দিতে থাকে। যখন তার ভোটের প্রয়োজন হয় না, তখন কিন্তু তার জবাব দিতে থাকবে না। ঠিক যেমনিভাবে এখন কিন্তু জনগণের কোনো জবাব দিতে নেই, জনগণের কাছে কোনো জবাব দিতে সরকারের নেই। জনগণ কি খাচ্ছে, কি পড়ছে, কি সুবিধা নিচ্ছে, কি আছে, কে বাঁচলো, কে মরলো, কোনো সুবিধা নেই। তাদের সুবিধাগুলো বুক করার পর যদি সময় থাকে, তাহলেই তারা সেই কাজগুলো দেখে। অন্যদিকে যদি একটা সরকার গণতান্ত্রিক হতো, ভোটে নির্বাচিত হতো, তখন কিন্তু সেই সরকার পরবার চিন্তা করতো যে আমার আবার ক্ষমতায় আসতে হলে এই জনগণের ভোট লাগবে, তাই এই জনগণের পাশে আমার দাঁড়াতে হবে। কিন্তু এই সরকারের এই চিন্তাটা করতে হয় না।